Assalamu alaikum. I am Shaila. Hope you are well. I am going to take your Management of Multinational Corporations course. In our last class, we have completed some topics of chapter 1. Today, we will discuss about some other important topic. Our first topic is obsolescence bargain model. At first, we need to know what is obsolescence bargain model. Let's see. The best known model of relations between multinational enterprises and host country governments in the obsolescence bargain model, first developed by Raymond Vernon in 1971. Obsolescence bargain model explains the changing nature of bargaining relations between a multinational enterprise and host country government as a function of goals, resources, and constraints on both parties. আসলে obsolescence bargain মডেলটা কি? obsolescence bargain মডেলটা হচ্ছে মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ এবং ওই এন্টারপ্রাইজের হোস্ট কান্ট্রি গভর্নমেন্টের মধ্যে একটা রিলেশনশিপের মডেল। আমরা জানি মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ যখন তার বিজনেসকে তাদের হোম কান্ট্রি মানে যে দেশে আসলে মাল্টিন্যাশনাল কোম্পানিটা লোকেটেড সেই দেশের বাইরে যখন তাদের বিজনেসটা রান করতে চায় বা অপারেট করতে চায় সেক্ষেত্রে তারা তাদের ট্যাক্সটা কমানোর জন্য যেসব দেশে তাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে চায় সেসব দেশে তাদের ফ্যাক্টরি বা অফিস লোকেট করে। আর যেটাকে বলা যে দেশগুলোকে বলা হয় হোস্ট কান্ট্রি। আর এই হোস্ট কান্ট্রিতে তারা তাদের বিজনেস রান করার জন্য হোস্ট কান্ট্রির কিছু রুলস রেগুলেশনস বা কন্ডিশনস মেনে চলতে হয়। গভর্নমেন্টের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করতে হয় এবং এই মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজের সাথে হোস্ট কান্ট্রির গভর্নমেন্টের এই রিলেশনশিপ মডেলটাকে বলা হচ্ছে obsolescence bargain model. In obsolescence bargain model, the initial bargain favors the multinational enterprise, but relative bargaining power shifts to the host country government over time as multinational enterprise assets are transformed into hostages. মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজের ক্ষেত্রে ইনিশিয়াল পাওয়ারটা কিন্তু সবসময় থাকে মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজের, অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিটার কাছে কিন্তু পাওয়ারটা থাকে। কিন্তু যখনই সে কোনো হোস্ট কান্ট্রিতে তার বিজনেসটা বিল্ড করতে যায় বা বিজনেসটা রান করতে যায় তখন ওই কান্ট্রির গভর্নমেন্টের সাথে যেহেতু রিলেশনশিপ বিল্ড আপ করতে হয় এবং ওই কান্ট্রিতে তাদের অ্যাসেটগুলা তাদের রিসোর্স ট্রান্সফার করতে হয় প্রোডাক্ট প্রডিউস করার জন্য, তখন পাওয়ারটা মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ থেকে ওই হোস্ট কান্ট্রির গভর্নমেন্টের কাছে শিফট হয়ে যায়। Once bargaining power shifts from the multinational enterprise to the host country, the government imposes more conditions on the multinational enterprise, ranging from higher taxes to complete expropriation of multinational assets. আর একবার যদি বার্গেনিং পাওয়ারটা মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ থেকে হোস্ট কান্ট্রি গভর্নমেন্টের কাছে শিফট হয়ে যায় তখন ওই হোস্ট কান্ট্রির গভর্নমেন্ট মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজের উপর বেশি বেশি কন্ডিশন বা শর্ত আরোপ করতে থাকে, ট্যাক্স বৃদ্ধি করতে থাকে বা তাদের দেশে বিজনেস রান করতে গেলে এই শর্ত মেনে চলতে হবে, এই রুলস বা রেগুলেশনস মেনে চলতে হবে, এরকম অনেক কন্ডিশনস তাদের উপর আরোপ করে, যেটা বলা হচ্ছে হাই ট্যাক্স থেকে কমপ্লিট এক্সপ্রোপ্রিয়েশন হচ্ছে তাদের অ্যাসেটগুলার মালিকানা বা স্বত্বাধিকার হিসেবে নিজেদেরকে দাবি করা। Obsolescence bargain model, a model of interaction between a multinational enterprise and a host country government, which initially reached a bargain that favors the multinational enterprise, but where
Over time, as the multinational enterprise fixed assets in the country increase, the bargaining power shifts to the host country government. অর্থাৎ এক কথায় অবসোলিউশন বার্গেইন মডেলটা কি? A model of interaction between a multinational enterprise and a host country government, which initially reached a bargain that favors the MNE, but where over time, as the MNE's fixed assets in the country increase, the bargaining power shifts to the host country government. Okay, আমাদের ফার্স্ট চ্যাপ্টার এখানেই শেষ। আমাদের ফার্স্ট চ্যাপ্টার আমরা গত 3টা ক্লাস ধরে আপনাদেরকে পড়াচ্ছিলাম। আশা করি সবার প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টারে যাই, চ্যাপ্টার 2, দ্য ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট। The first topic of chapter 2 is changing nature of international business. ইন্টারন্যাশনাল বিজনেসটা আগে একরকম ছিল, যখন আমাদের গ্লোবালাইজেশনের এজ ছিল না তখন বিজনেসটা একরকম ছিল, তখন বিজনেসটা এত বেশি ইন্টারন্যাশনালাইজ হয়নি। কিন্তু গ্লোবালাইজেশনের পর ইন্টারন্যাশনাল বিজনেসটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা দেখব এই চেঞ্জিং নেচারটা কি, ইন্টারন্যাশনাল বিজনেসের চেঞ্জিং নেচার কীরকম। International business can be best understood as a continuum. Every country is involved at same stage or other international business and allied operations. According to the radical view, মানে closed economy, multinational companies control technology and provide key management jobs to their home country national, and they can never be forces of economic development. According to the free market view, the foreign investment is essential to ensure production of goods in the most efficient locations, and so all the barriers to trade and investment have to be removed. এখানে দুইটা ভিউ থেকে ইন্টারন্যাশনাল বিজনেসের চেঞ্জিং নেচারটা দেখানো হয়েছে। ফার্স্ট যে ভিউটা সেটাকে বলা হচ্ছে রেডিক্যাল ভিউ বা ক্লোজড ইকোনমি ভিউ। এই ইকোনমি ভিউতে কি বলা হয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানিজ control technology and provide key management jobs through their home country national, and they can never be forces of economic development. ক্লোজড ইকোনমি বা রেডিক্যাল ভিউতে বলা হয়েছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলাই কিন্তু টেকনোলজিকে কন্ট্রোল করে এবং তাদের হোম কান্ট্রির কি ম্যানেজমেন্ট জবকে প্রোভাইড করে এবং তারা কখনোই ইকোনমিক ডেভেলপমেন্টে ফোর্স করে না। আমরা জানি আমাদের টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টগুলো কিন্তু এই বিজনেস থেকে আসে। যখন বিজনেসে টেকনোলজিক্যাল জিনিসটা দরকার হয়, বিজনেস তাদের প্রোডাকশন কাজে বা তাদের বিজনেস রান করার কাজে একটা প্রসেসকে ইজিলি করার জন্য তাদের এই টেকনোলজিটা দরকার হয়। ওখান থেকে মূলত আমাদের টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টটা ক্রিয়েট হয়, যে কারণে বলা হচ্ছে আসলে মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজগুলোই টেকনোলজিকে কন্ট্রোল করে। এরপর যে ফ্রি মার্কেট ভিউটা আছে সেখানে কি বলা হচ্ছে একটু দেখি। Foreign investment is essential to ensure production of goods in the most efficient locations. ফ্রি মার্কেট ভিউতে বলা হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট লোকেশনে, অর্থাৎ যেখান থেকে কাস্টমারদের জন্য কনভেনিয়েন্ট বা সুবিধা হবে এবং কোম্পানির জন্য প্রফিট হবে, এরকম এফিশিয়েন্ট লোকেশনে গুডসের প্রোডাকশনের জন্য ফরেন ইনভেস্টমেন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। And so all the barriers to trade and investment have to be removed. যার কারণে ট্রেড এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিভিন্ন দেশের যে ব্যারিয়ার্স বা বাধাগুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে। No country has embraced either the radical view or the free market view in totality. কোনো দেশই কিন্তু একদম সম্পূর্ণভাবে রেডিক্যাল বা ক্লোজড ইকোনমিক ভিউও অ্যাপ্লাই করতে পারে না অথবা ফ্রি মার্কেট ভিউও অ্যাপ্লাই করতে পারে না। Most countries have taken best of both worlds approach. Countries try to maximize the benefits of foreign direct investment and minimize its negative effects on the domestic industry and economy. মানে ম্যাক্সিমাম কান্ট্রি আসলে এই দুইটার কম্বিনেশনই ইউজ করে, কারণ তারা সবসময় চেষ্টা করে এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট থেকে সর্বোচ্চ বেনিফিটটা পেতে এবং
এটার নেগেটিভ ইফেক্টটা মিনিমাইজ করে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি এবং ইকোনমিতে অবদান রাখতে। তাই তারা এই দুইটার কম্বিনেশনে সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচটাই অ্যাপ্লাই করে। Some home country governments encourage outward FDI by কিছু হোম কান্ট্রি গভর্নমেন্ট তাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে কীভাবে এনকারেজ করে,